গল্প বলার আসরে সবাইকে স্বাগত। আজকের গল্প এক বিদেহী ডায়েরি। রাত তখন ঠিক 1:30। চারদিকে নিঝুম, শুধু আমার টেবিল ল্যাম্পের আলোটা পাতার উপর হুমড়ি খেয়ে পড়েছে। বাইরে ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে দূর থেকে একটা ট্রাকের হর্নের শব্দ ভেসে আসছে। আমি কলম হাতে মূর্তির মতো বসে আছি। সমস্যা একটাই, রাইটার্স ব্লক। কাগজের উপর কালি একটা আচরও যে পড়ছে না। গল্পের প্রেক্ষাপট তৈরি করতে হবে। একটা পুরনো জমিদার বাড়ি, ভাঙা পালঙ্ক আর ঝনঝন শব্দে শিকল টেনে কেউ হেঁটে বেড়াচ্ছে। কিন্তু তারপর ভূত যখন সামনে আসবে তখন সে কি করবে? হাড় হিম করা একটা চিৎকার দেবে, নাকি টপ টপ করে তার শরীর থেকে রক্ত ঝরবে? ভাবছি সব কিছুরই বড্ড পুরানো মনে হচ্ছে যেন পাঠকরা পড়বে দূর সেই একাই তো গল্প, একই রকমের গল্প। বিরক্ত হয়ে বিড়বিড় করলাম। আবার একটু ভাবলাম, আরে বাবা, একটু আলাদা কিছু মাথায় আয়। ভূতেরা কি শুধু ভয় দেখাতেই জানে, না অন্য কিছু করতে পারে? না, আর কিছুই করতে জানে না, শুধু ভয়ই দেখায়। ঠিক সেই মুহূর্তে আমার ঘরের তাপমাত্রা যেন হঠাৎ কয়েক ডিগ্রি নেমে গেল। জানলা বন্ধ থাকা সত্ত্বেও পর্দা একটু নড়ে উঠল। আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম। অন্ধকার কোণ থেকে ধোঁয়ার মতো একটা অবয়ব ধীরে ধীরে দানা বাঁধছে। মনে হলো চোখের ভুল কিছু দেখছি, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সে ধোঁয়া একটা মানুষের আকৃতি নিল। তবে মানুষটা ঠিক রক্ত মাংসের নয়, ঈশ্বর স্বচ্ছ। পরনে পুরানো আমলের সে ধুতি আর পাঞ্জাবি, কাঁধে একটা চাদর, মুখে গম্ভীর ভাব। তার চোখে একটাই যেন লক্ষণ, যেটা বিরক্তির ভাব। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো যে স্বর বেরোলো না। ভূতটা হাত তুলে আমাকে থামিয়ে দিল। তারপর দরজার গলা পরিষ্কার বাংলা বলে উঠল, আরে মশাই থামুন, চেঁচাবেন না। আপনি চেঁচাননি, শোনার মতো আমার ধৈর্য নেই। যে আমি তো ভূতের কথায় একদম বনে গেলাম। আমি তো তাও আবার এই আধুনিক কায়দায়। ভূত বলছে। ভূতলামি করে বললাম, আপনি কে? আপনি কে? ভূতটা আমার চেয়ারের যেটা খালি ছিল সামনে খট করে বসে বলল, নাচতে নাচতে বলল, আমি কে সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি কি ভাবছেন। গত কয়েক ঘন্টা ধরে দেখছি আপনি ভাবছেন যে আমি নাকি একটা শিকল টেনে হাঁটবো। ওরে বাবা, একই তো বাতাসের মতো শরীর, 10 কেজি শিকল টানার ক্ষমতা আমার নেই। আর দ্বিতীয়ত, অত শব্দ করলে লোকে তো আগে থেকেই সতর্ক হয়ে যাবে। ভয় দেখাবো কিভাবে, বা কখন দেখাবো ভয়? লোকেরা কি ভয় পাবে? আমি আমতা আমতা করে বললাম, না না, মানে ওটা তো গল্পের খাতিরে। এখন আপনার গল্পের খাতিরে। ভূতটা ধমক দিয়ে উঠল, আপনারা লেখকরা অনেক কিছু লেখেন আমাদের সম্বন্ধে, আমাদের মান সম্মান একদম ধুলায় মিশিয়ে দিয়েছেন। কেউ লিখছেন আমরা নাকি উল্টা পায়ে হাঁটি। আরে ভাই, আমাদের কি পায়ে হাড় নেই? আবার কেউ লিখছেন আমরা নাকি সাদা শাড়ি পরে গাছের ডালে পা ঝোলাই। আরে মশাই, আমাদের কি গাছের ডালে মশা থাকে না? সেই মশার কামড়ে গাছের ডালে কি বসা যায়? আর সাদা শাড়ি, আমাদের কি ড্রেসিং সেন্স নেই? আমি তো অবাক হয়ে গেলাম। ভূত বেশ উত্তেজিত। সে আমাকে বলতে শুরু করলো, আরে মশাই, আমরা কি এতটাই বোকা নাকি? আপনি লিখছেন আর আমি নাকি রক্তের মতো লাল চোখ নিয়ে খিলখিল করে হাসবো। আর আমার কনজাংটিভাইটিস হয়নি যে চোখে লাল হবে। আরও খিলখিল হাসি, ওহ ওহ, সেটা স্রেফ বলার পেশির ব্যায়াম। আসল ভয় তো থাকে নিস্তব্ধতা ও মনস্তাত্ত্বিক খেলায়। কিন্তু আপনি তো স্রেফ সস্তা মেকআপ দিয়ে আমাকে রং সাজিয়ে রেখেছেন। আমি বুঝতে পারলাম কোনো এক অসাধারণ ভূতের পাল্লায় পড়েছি। এই রীতিমতো বুদ্ধিজীবী ও অপমানিত ভূত, যে নিজেকে অপমান বোধ করছে। আমি ভূতটাকে
দিকে তাকাচ্ছি আর একটু একটু করে সাহস সঞ্চয় করে বললাম, তাহলে কি লিখবো আপনি বলুন না। ভূতটা একটু নড়েচড়ে বসলো আর চোখ থেকে ঝিলিক খেলে গেল। সে বলল, অনেক হয়েছে কাল্পনিক ভূত, এবার আমি যা বলবো তাই লিখুন। আমার আসল জীবন, মানে মৃত্যুর পর জীবন, একটা অটোবায়োগ্রাফি বা জীবনী বলতে পারেন। নাম দিন এক বিদেহীর ডায়েরি, লিখুন আমি ডিকটেশন দিচ্ছি। আমি যান্ত্রিকের মতো কলম ধরলাম, নতুন পৃষ্ঠা উল্টে নিলাম। ভূত চোখ বন্ধ করে স্মৃতি রোমন্থন করতে করতে আমাকে বলতে লাগলো, শুরুটা করুন এইভাবে, মৃত্যু মানেই শেষ নয়, বরং এক অনন্ত ঝামেলার শুরু। আমি যখন মারা গেলাম ভাবলাম এই বুঝি শান্তি, কিন্তু কোথায় কি? যমদূত তো দূরের কথা, একটা গাইডও এলো না রাস্তা দেখাতে। আমি আমার নিজের নিথর শরীরটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি, আর আমার আত্মীয়রা তখন বিলাপের বদলে নাচছে, বিলাপের বদলে আলোচনা করছে। কেউ কেউ সাদে পটল ভাজা দেবে না বেগুন ভাজা। আমি লিখতে লিখতে হাসবো না কাঁদবো আমি বুঝতে পারলাম না, তবুও চুপ করে রইলাম। পুত্রা গম্ভীরভাবে বলে, চলো লিখুন। ভূতদের দুনিয়া সব থেকে বড় সমস্যা হলো বাসস্থান। মানুষের যে হারে জনসংখ্যা বাড়ছে, তা পুরানো বাড়িঘর গাছপালা সব কেটে ফ্ল্যাট হচ্ছে। আমরা যারা পুরানো কায়দায় ভূত, তারা এখন যাব কোথায়? সেই দিকে ভূত হলে ঢুকেছিলাম সেই দিন, একটু ভয় দেখাতে লিফটে উঠেছি, হঠাৎ দেখি সেন্সার আমাকে ধরতেই পারছে না, দরজা খুলছে না, বন্ধ হচ্ছে না। শেষে এক ডেলিভারি বয়ের সাথে কাটাকাটি করে বের হতে হলো। আমি প্রশ্ন করলাম, আচ্ছা আপনি কি সত্যিই অদৃশ্য হতে পারেন? ভূতরা দীর্ঘশ্বাস ফেলল, পারি, কিন্তু সেটা বড় ক্লান্তিকর, অনেক এনার্জি লাগে। যেমন ধরুন এই যে আপনার সামনে বসে আছি, এতে তো ক্যালোরি খরচ হচ্ছে, কিন্তু উপায় নেই, প্রতিবাদ জানানোর দরকার ছিল। লোকে আমাকে নিয়ে যা খুশি লিখবে আর আমরা মুখ বুজে সহ্য করব। সে বলতে লাগলো তার এক বন্ধুর গল্প। সে নাকি এক আইটি ইঞ্জিনিয়ার ল্যাপটপে ঢুকেছিল। আইআইটি ইঞ্জিনিয়ারের ল্যাপটপে ঢুকে ইঞ্জিনিয়ারকে ভয় দেখাবে ভাবছে, কিন্তু ইঞ্জিনিয়ার সাহেব ভয় পাওয়ার বদলে ভাবলেন এটা ভাইরাস। তৎক্ষণাৎ ভাইরাস চালিয়ে সেই বন্দুককে আমার সেই ভূত বন্ধুকে 12টা বাজিয়ে দিল। বন্ধু এখন নাকি পেন ড্রাইভে বন্দি হয়ে ঘুরছে। গল্পটা শুনতে শুনতে আমি ভুলেই গেলাম যে আমার কানের সামনে একজন মৃত মানুষ বসে আছে, আর সে তার জীবনের ছোট ছোট দুঃখের কথা বলছে। কিভাবে তারা একলা দুপুরে স্মৃতির ঘরে কষ্ট পায়, তাদের যে স্মৃতি রোমন্থন করতে করতে স্মৃতির যে ভার, সে ভারে কষ্ট পায়। কিভাবে আধুনিক মানুষের স্মার্টফোনের আলো তাদের ভয় দেখানোর প্রচেষ্টাকে ফিকে করে দিচ্ছে। রাত বাড়তে লাগলো, ঘড়িতে 3টা, টং টং টং। ভূত এবার একটু উদাসীন হয়ে বলল, জানেন লেখক সাহেব, আমাদেরও একটা সমাজ আছে, সেখানেও দলাদলি আছে। ব্রহ্মদৈত্যরা ভাবে তারা উচ্চবিত্ত, আর মেচভূতরা হলো নিম্নবিত্ত। শাকচুন্নি তো সব সময় মেকআপ নিয়ে ব্যস্ত, অথচ বাইরের পৃথিবীর মানে সবাই মনে করে আমরা সবই একই। আমি বললাম, আপনার এই জীবনী যদি আমি প্রকাশ করি, মানুষ কিন্তু আপনাকে অন্য চোখে দেখবে। ভূতটা একটু হাসলো, ম্লান হাসি। দেখুন, লোক জানুক যে ভূতেরা অভিমান করতে জানে, জানুক যে আমরা মরে গেলেও আমাদের অনুভূতিগুলি মরে না। হঠাৎ বাইরের ভোরের আলোর পাখি টাকটাগুলো ভোরে হালকা আলো জানলার পর্দা চিরে ঘরে ঢুকলো। ভূতটা একটু ছটফট করে উঠলো, উঠে দাঁড়িয়ে বললো, আজকের মতো এটুকুই থাক, জীবনীটা অনেক বড় হবে, কালকে আবার আসবো ঠিক এই সময়ে। আমি বললাম, প্লিজ আসবেন আসবেন, কিন্তু গল্পের শেষ অনেকটা আমাকে করতেই হবে যে। সেই দেওয়ালে মিশে যাওয়ার আগে শেষবারের মতো ঘুরে তাকালো। শুনুন, এই সিকলটা না আর সাতাশারির ব্যাপারটা কিন্তু আসলে লিখবেন না, ওটা বড্ড সেকালে। ভূত বলল। পরের মুহূর্তে ঘরটা খালি, আমি শুধু খাতার পাতায় ভরে গেছে এক অদ্ভুত জীবন কাহিনীতে। আমি জানলা খুলে দিলাম, ভোরের শীতল হাওয়া ঘরে ঢুকলো। আমার রাইটার্স ব্লক কেটে গেছে, তবে সেখানে একটা নতুন চিন্তা, এই পাণ্ডুলিপি যদি কোনো পাবলিশারকে দেই, সে কি বিশ্বাস করবে যে এটা একটা আসলে ভূতের ডিকটেশন? যাই হোক, কলমটা রাখলাম, কাল রাতে আবার দেখা হবে আমার নতুন বন্ধুর সাথে, যার পায়ের শিকল নেই, কিন্তু হৃদয়ে এক আকাশ অভিমান আছে।
এইভাবে পরের দিন সকাল কাটলো অদ্ভুত ঘোরের মধ্যে। স্কুলের ক্লাসে যখন ছাত্রদের ইংরেজি গ্রামার পড়াচ্ছি, বারবার মনে হচ্ছিল আমার সামনে লাস্ট বেঞ্চিতে ছেলেটা কি মানুষ নাকি ওটা কোনো ছদ্মবেশী ভূত। কাল রাতে এসে আগন্তুক আমার চিন্তা ভাবনাটাই পুরো পাল্টে দিয়েছে। রাত ঠিক 1:30টায় আমি তৈরি হয়ে বসে আছি, সামনে এক দিস্তা কাগজ, সযত্নে রাখা ফাউন্টেন পেন আর একটা কাপ রাখা আছে যেটাতে আছে লিকার চা, ঠিক যেন কোনো ইন্টারভিউর সেশন। ঠিক 1:31 বাজে ঘড়িতে। বাইরে ঝিঝি পোকার চিজি 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 শব্দ, টাকা যেন একটু বেশি ছন্দময়। টেবিল ল্যাম্পে হলুদ আলোর খাতা, সাদা খাতা খা খা করছে। ঠিক তখনই ঘরের কোণে সে পরিচিত ধোঁয়া ঘনীভূত হতে শুরু করলো। সেকেন্ডের মধ্যে চেয়ারে বসে পড়ল সেই ভূত, আমার সেই বিদ্রোহী বন্ধু। আজ তার চাদরটা কাঁধ থেকে ঝুলে মাটিতে ঠেকেছে, আর মাথায় একটা পুরানো আমলের গোল টুপি। আমায় দেখি একগাল হেসে দিলেন, কিন্তু সেই হাসি মানুষের মতো নয়, দাঁতগুলি যেন একটু বেশি সাদা আর ধারালো। তিনি মুখ খুলেই একটু ঘম ঘম করে উঠল পূর্ববঙ্গীয় টানে। কি গো কি গো লেখক সাহেব, আজই কিন্তু আরো জম্পেশ কিসা শোনা লাগবো। খাতা লন, কলম লন, দেখি আপনার হাতে কত দ্রুত চলে। ওনার কথা শুনে আমি একটু অবাক হলাম। দেখুন, আমার জন্ম বাংলাদেশ, ঢাকায়। তাই যদি আমি আমার গল্পটা বাংলা ভাষায় বলি তাহলে কি কোনো সমস্যা হবে? আমি একটু শেষে হা হা করে বললাম, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমি একদম তৈরি। তবে কালকের অভিযোগগুলি বাদ দিয়ে আজ বরং আপনার মৃত্যুর ঠিক পরের অভিজ্ঞতা বলুন। মানে উপরে যাওয়ার ঠিক কি হলো সেই। বুধ সাহেব দীর্ঘশ্বাস ফেলে নড়েচড়ে বসলেন, তারপর বলতে শুরু করলেন তার জবানবন্দি। আরে এই কথা আর কইয়েন না, মরণটা তো স্রেফ একখানা শুরু। আমি যখন দেহ থেকে আলগা হইলাম ভাবলাম বিদায় হলো আপদ, এই বুঝি ডানা গজাই আকাশ হুরুম। কিন্তু ওই কি দেহে টিকা বাইর হইয়া দেখি আমার নিজের খাটিয়ার পাশে খাড়াইয়া আছি। আমার গিন্নি চিল্লাইয়া কইতেছেন, আর আমার ছোট পোলাটা কহে যেন ফোন কইরা জিগাইতেছে, বাবা তো গেছে গা, এখন বাবার কাজ করুম, রুই মাছ দিমু না কাতলা মাছের কালিয়া। কোন তো দেখি এটা সহ্য হয়? আমার পাশে খাড়াইয়া আছে। আমি চিল্লাইলাম, আরে হাবাতের দল, আমি যেত থাকতে এক পিস মাছ পেটি পাই নাই, আর এখন আমার কালিয়া খাওয়াইবি? কিন্তু কে শুনে কার কথা? আমার কথা ওগো কানে তো যাই না, উল্টো মনে হইল বাতাসের লগে আমি কুস্তি করতেছি। আমি কলম চালিয়ে যাচ্ছি দ্রুত গতিতে। বুধ সাহেব উচ্ছিত হয়ে হাত পা নেড়ে বলতে লাগলো, তারপর আসল মজা। আমি ভাবলাম জমদূত আইব, মহিষের পিঠে চইরা নিয়ে যাইব, কিন্তু আইলো একখানা বিটকেল চুকরা পরনে নীল রঙের টি শার্ট, হাতে একখানা ট্যাব। আইসা আমারে জিজ্ঞেস করলো নাম কি। আমি কইলাম বিমলকান্ত চাটুর্য। সে ট্যাব লইয়া কুটকুট কইরা হাঙ্গুল চালাইয়া কয়, চাটুর্য সাহেব, আপনার লিঙ্কে গন্ডগোল আছে, সার্ভার ডাউন, আপনার এখন আর নিতে পারুম না, আপনি আপাতত এখানেই ওয়েটিং লিস্টে থাকেন। অন্ত দেহি ময়ূরেও শান্তি নাই। আমি কইলাম, ওরে ছোকরা, সার্ভার ডাউন মানে কি? আমি কি বিএসএনএলের ব্রডব্যান্ড নাকি যে যখন তখন ডাউন হইয়া যামু? সে একখানা তাচ্ছিল্যের হাসি দিয়া অদৃশ্য হইয়া গেল। আমি ওই শ্মশানে একখানা পুরা কাঠের উপর বইসা পড়লাম। পাশে দেখি আরও কয়েক ডজন ভূত বইসা আছে। কেউ বিড়ি টানতেছে, অবশ্য বিড়ি খাওয়ার কোনো দুয়ার বা গন্ধ নাই। কেউ আবার নিজের মরাশ্রীকে গাল পেটতেছে। আমি হেসে ফেললাম, বললেন কি ভূতেরও ওয়েটিং লিস্টে থাকে? আরে তাই মানে একেবারে লোকাল ট্রেনের প্যাসেঞ্জারের মতো অবস্থা। এই শ্মশানে আমাকে লগে দেখা হইল এক ভূতের, নাম তার কালিমুদ্দিন।
সে আমার দিকে কয়, ও বাও, আপনিও নিচে আটকাইয়া গেছেন। জমদুয়ারে এখন খুব ভিড়, সিন্ডিকেট চলতেছে। আমি তো কালীমতিন কইল, ইদানিং মানুষ এত মরতেছে যে পরকালেও হাউজিংয়ের সমস্যা দেখা দিয়েছে। নরকেও সিট নাই, স্বর্গের জায়গা নাই। তাই আমাগো মতো যারা মিডিয়াম ক্যাটাগরির পাপি পুণ্য আগুনিয়া নাকি এখন এ দুনিয়াতে ঘুরে বেড়াতে হয় যতক্ষণ না উপর থেকে সিগন্যাল আসে। বুথ সাহেব এবার চেয়ারটার কাছে টাইনে আনলো। তার চোখের মনে দুটি হঠাৎ একটু লালচে হয়ে উঠল, কিন্তু ভয় নেই, বরং এক অদ্ভুত কৌতুক আছে তার চোখে মুখে। তারপর যা হইল এইটা আরও মারাত্মক। তিনি 3 দিন বাদে সেই নীল শার্ট পরা জমদূত আবার আইলো। আয়া কয়, ছাত্রজ্জা সাহেব, ইন্টারভিউ দিতে হইব। আমি জিজ্ঞেস করলাম, কিসের ইন্টারভিউ? আমি কি ব্যাংকের ক্যাশিয়ার করুম নাকি স্বর্গে যাইয়া? সে কয়, না না, আপনি স্বর্গে যাইবেন নাকি নরকে যাইবেন এটা আপনার ইন্টারভিউ এইখাই ঠিক করা হইব। আমাকে নিয়া যা হইল বিশাল ঘরের হলঘর। সামনে বসে আছে 3 জনা জমদূত, মাঝখানের জন একেবারে নাভি পর্যন্ত দাঁড়ি। সে আমার জিজ্ঞায়, চাটুর্যে, জীবনে সবচেয়ে বড় পুণ্য কি করছো? আমি কইলাম, কর্তা, জীবনে কত গরিবরে খাওয়াইছি, কত অন্ধরের রাস্তা পার করছি। সে অহংকার দিয়া কয়, ওইসব পুরানো গল্প বাদ দাও। গত নির্বাচনে কারে ভোট দিছিলা হিরা কও, কন্ত দেখি। পরকালেও পলিটিক্স? আমি তো ডরে ঘামতাছি। অবশ্য ভূতেরও আবার গাম নাই, শরীরটা একটু বেশি স্বচ্ছ হইয়া যায় আর কি। আমি কচুমচু হইয়া কইলাম, কর্তা, আমি তো ছাপ্পা ভোট দিছিলাম 2 বার, বেশ। মাঝখানে একজন কুশিতে কুইটটা কয়, বাহ, তুমি তো স্পেশাল ক্যাটাগরি, তোমার লইয়া নরকে ভিআইপি ব্লকে বরাদ্দ করা হইল। আমি হাসতে হাসতে চেয়ার থেকে পুইরা যাওয়ার উপক্রম বললাম, তারপর আপনি কি নরকেই গেলেন? বুঝ সাহেব একটু ফুদিয়া দিলেন। জানলার পর্দাটা সাপোর্ট করে নড়ে উঠল। আরে ধুর, নরকে যাইনি। ওই যে কইলাম না, সিন্ডিকেট। যাওয়ার পথে কলিমুদ্দিন ইমামের হাত ধরে টানলো, কয়, চাটুর্য ভাই, যান কই? নরকে ভিআইপি ব্লকে ইদানি খুব মশা, আর তার উপর তপ্ত কড়াইয়ের ভাজার সময় ওরা সর্ষের তেলের বদলে পাম অয়েল দিতেছে। শরীর খারাপ করব। তার চেয়ে চলেন আমরা দুনিয়াতেই থাকি, এই দুনিয়াতেই থাকি। আমরা মানুষের ঘাড়ে চাপুম না, শুধু একটু ডায়েরি দিমু আর ডরাইয়া দিমু, আমাদের গল্পের কথা কমু আর ফিতে ড্রামা দেখুম। আমি ভাবলাম, হ কলিবিন্দু তো ঠিকই কইছে, পরকালের ঝামেলা থেকে মর্তলোকে অনেক ভালো। অন্তত ডরাইয়া দিলে মানুষ আর রিয়াকশান দেয়, হিটা দিকা পেট বইরা যায়। একবার এক বাড়িতে ঢুকলাম রাত দুপুরে, দেখি এক জোয়ান পুলা ল্যাপটপে কি যেন দেখতেছে। আমি তার কানের কাছে গিয়ে কইলাম, কোকা, ঘুমাও না কেন? পুলাটা ডর পাওয়া তো দূরের কথা, উল্টা আমার দিকে তাকাইয়া কয়, আরে বাবা, ডিস্টার্ব করেন না তো, অ্যাসাইনমেন্ট শেষ করতে দাও। কন দেখি, আমাকে কোনো ইজ্জত আছে? আমি লিখতে লিখতে হাঁপিয়ে গেছি। সত্যি তো, প্রযুক্তির যুগে ভূতদের দশা খুব কাহিল। ভূত সাহেব এবার আড়মোড়া দিলেন, একটা আড়মোড়া ভাঙলেন। তার হাড়ের কর্কর শব্দ ঘরের নিস্তব্ধতা ভেঙে দিল। আজ ইটুকুই লিখেন সাহেব, হাত তো মনে হয় ব্যথা হইয়া গেছে। তবে একটা কথা বইলা যাই, পরকাল কিন্তু মোটেও ওই পুরানো যা লিখছেন সেরকম না। ওইখানে ওয়াইফাই লাগানো কথা চলতেছে, চিত্রগুপ্ত এখন আর খাতা কলমে হিসাব রাখেন না, সব ক্লাউড স্টোরেজ সেভ করেন, যা যমরাজ। আর সেই যমরাজ সেনাকে এখন বহিষ ছাইরা দিয়া নতুন SEB কিনা ধান্দা করতেছে। তিনি উঠে দাঁড়ালেন। ভোরের আলো ফুটতেই একটু দেরি নেই। তিনি যাওয়ার সময় আমার পিঠে একটা ঠান্ডা হাত রাখলেন। গাটা যেন কাটা দিয়ে উঠলো আমার। আমি তো লেখক, কিন্তু আসল কথা কমু, ভূতদের প্রেম আর বিয়ার কিসা শুনলে আপনার কলম থেকে কালি ঝরব না, স্রেফ মধু ঝরব। আসি তাহলে, জয় মা কালী। বলতে বলতে তিনি জানলার গ্রিলের ফাঁক দিয়া গুলিয়া বেরিয়ে গেলেন। আমি খাতার দিকে তাকালাম। 1300 শব্দের উপর লেখা হয়ে গেছে। কালকে সেই বিরক্তকর ভাবটা একেবারে উদাও। সত্যিই তো, মৃত্যুর পর যদি এত রসদ থাকে জীবনে, তবে মরতেও তো ভয় নাই।
আমি খাতা বন্ধ করে জানলার দিকে তাকালাম। আকাশটা ফর্সা হচ্ছে। আন্দোলের এই ব্যস্ত শহরটা জেগে ওঠার আগেই আমার অলৌকিক বন্ধুটি তার গোপন আস্তানায় ফিরে গেছে। কিন্তু তার সেই বাংলা টানের হাসিটা এখনো আমার কানে বাজছে। বাকি গল্প পরের গল্পে হবে। আজ এখানে রাখলাম। ধন্যবাদ সবাইকে গল্প শোনার জন্য। পরের গল্পে বুধ সাহেব কি বলল লেখক সাহেবকে তা জানবো। ধন্যবাদ সবাইকে। সবার প্রতি অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।